আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে আজ রাজধানীতে বিভিন্ন পথ ও জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রার্থী আয়োজিত এসব অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। শুরুতে দুপুর 2টায় মিরপুর ইসিবি চত্বরে ঢাকা 16-এর প্রার্থী আমিনুল হকের অনুষ্ঠানে, 2টা 40 মিনিটে মিরপুর পল্লবী 2 নম্বর ওয়ার্ড লাল মাঠে ঢাকা 15 আসনে শফিকুল ইসলাম খান মিল্টনের পথসভায়, এছাড়া ঢাকা 14 সানজিদা ইসলাম তুলি, ঢাকা 13 ববি হাজ্জাজ, ঢাকা 11 আসনের এম এ কাইয়ুম আয়োজিত সাঁতারকুলে বাড্ডা উইমেন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে সান ভ্যালি মাঠে মতবিনিময় সভা সহ অন্যান্য প্রচারের অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ কামনা করছি। যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধারের ঢাকা 11 আসনের প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনী জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে বাড্ডার ডিআইটি মাঠে। এই সমাবেশে 11 দলীয় জোটের নেতৃবৃন্দ অংশ নেবেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা। নেতারা বলছেন, ঢাকা সহ সারা দেশে দাঁড়িপাল্লা ও শাপলাকলির গণজোয়ার সৃষ্টি হয়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে। এ বিষয়ে সর্বশেষ খবর জানাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনি একটু জানাবেন যে যেই জনসভায় জামায়াতের আমিরের যোগ দেবার কথা রয়েছে, তিনি ঠিক কটা নাগাদ সেখানে পৌঁছবেন এবং নেতারা কি বলছেন? ইতিমধ্যে এই সমাবেশকে কেন্দ্র করে আমি সমাবেশ স্থলে যেখানটা এসে উপস্থিত হয়েছে, আমি দেখতে পেয়েছি যে এখানে যারা এনসিপি এবং জামায়াতে ইসলামের সমর্থক রয়েছেন, 11 দলীয় জোটে যারা সমর্থক রয়েছেন, তারা ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই যে সমাবেশ স্থল, সেখানে ইতিমধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং ইতিমধ্যেই যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের অনেকে উপস্থিত হয়েছেন এবং জামায়াতের আমির হয়তো কিছুক্ষণের মধ্যে এসে এখানে উপস্থিত হবেন। এছাড়া এখানে যে 11 দলীয় আসনে যে সমর্থনের যে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনি ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে জনসমাবেশটি হবে তা কেন্দ্র করে ডিআইটি মাঠে ইতিমধ্যে তাদের সমর্থকরা উপস্থিত হয়েছেন এবং আমি যদি দেখাতে চাই, আপনি মঞ্চেও দেখতে পাবেন যে মঞ্চেও অনেকে ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছেন এবং তারা অপেক্ষা করছেন এবং ইতিমধ্যে যে সবার যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তবে এই সমাবেশকে কেন্দ্র করে এখানে যে ঢাকায় যে সমাবেশের বিষয়টি রয়েছে এবং 11 দলীয় জোটের যে সমর্থক নাহিদ ইসলাম বাড্ডা এবং যে রয়েছে ভাটারা সহ যে 11 আসন, ঢাকা 11, সেই আসনে আসলে কি ধরনের বার্তা দিবেন এবং কি ধরনের নতুন কোনো কিছু থাকবে কিনা সেটির জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তানি, জাহিদ, ধন্যবাদ আপনাকে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই সনদ বাস্তবায়ন করবে না, ভোটের আগেই তারা তা স্পষ্ট করেছে। শনিবার রাতে এনসিপির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষরের পরেও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, যা তাদের ইশতেহারে স্পষ্ট। এ সময় অভিযোগ করে তিনি বলেন, নির্বাচনের মাঠে বিভিন্ন জায়গায় অস্ত্রের মজুদ হচ্ছে এবং ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। অনেকে অস্ত্রের মজুদ করছে নির্বাচনকে সামনে রেখে। আমরা শঙ্কা করছি যে গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলেও যদি তারা সরকার গঠন করে, তারা জুলাই সনদের বাস্তবায়নটা করবে না। এখানে আবারও ফ্যাসিবাদী রাজনৈতিক দল, গণহত্যাকারী রাজনৈতিক দল আওয়ামী লীগকে ফিরিয়ে আনার মতো ওই একই ভুল তারেক রহমান করতে যাচ্ছেন এবং করার কথা
পাবলিকলি বলছেন। তো আমরা আমাদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাই যে এই ধরনের চেষ্টা যদি কেউ করে তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিকভাবে সেটার জবাব দিব। ঢাকা 4-এর জুরান এলাকায় আছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। দীপ্ত, নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন, শেষ সময়ে এসে আসলে প্রার্থীরা কি বলছেন প্রচারণা এবং ভোটারদের প্রতিক্রিয়া কি? তানি, আপনি যেমনটি বলছিলেন যে প্রচারের কিন্তু একদম শেষ প্রান্তে চলে এসেছে। আজকে 8ই ফেব্রুয়ারি, 10 ফেব্রুয়ারি রাত 12টার মধ্যেই কিন্তু এই প্রচারণা শেষ হবে প্রার্থীদের। তো যেহেতু একদমই সময় কম, সেহেতু শেষ সময়ে প্রার্থীরা চষে বেড়াচ্ছেন তাদের যে নির্বাচনী আসন রয়েছে সেই আসনে বিভিন্ন এলাকায় কিন্তু তারা ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তাদের যে উন্নয়নের ফিরিস্তি সেগুলো কিন্তু দিচ্ছেন। আমি এখন রয়েছি ঢাকা 4 আসনে। এখানে যিনি জামায়াত প্রার্থী রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, তিনি কিন্তু সকাল থেকেই ভোটারদের কাছে গিয়েছেন এবং এইখানে যে জুরাইর এবং এই যে ধোলাইপাড় আশপাশে যে বাজার এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচার চালাচ্ছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। কয়েকদিন পরে নির্বাচন, আচরণবিধি নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচরণবিধি নিয়ে যদি বলি তাহলে আচরণবিধিতে অনেক নিয়মকানুন আছে, বাট এটা আমরা এখানে দেখছি যে আচরণবিধি পুরোপুরি সবাই মেনে চলছে না। যেমন আপনি মনে করেন, আমরা যদি বলি যে একটা আসনের ভিতরে নিয়ম হচ্ছে 4টা মাইক দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত বাজার কথা, কিন্তু দেখা গেছে যে একটা ওয়ার্ডই একাধিক মাইক কোনো কোনো রাজনৈতিক দলের আমরা দেখতে পাই। এরপরে আপনার বিলবোর্ডের বিষয় আছে যে 20টা বিলবোর্ড সর্বোচ্চ, কিন্তু দেখা গেছে যে একটা ওয়ার্ডই 50-60টা পর্যন্ত বিলবোর্ডও আছে। যেহেতু আচরণবিধি ভঙ্গ হচ্ছে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কিনা? নির্বাচন নিয়ে সংখ্যা আমি আগেও বলেছি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তার, কালো টাকার মানে ব্যবহার মনিটরিং করা, এগুলো আসলে দৃশ্যমান আমরা দেখছি না। এই জন্য কিছুটা শঙ্কা তো এখনও আছে, কারণ দীর্ঘদিনের রাজনীতিতে যে অপসংস্কৃতি, বিশেষ করে ভোটের ক্ষেত্রে, সেটাকে প্রতিহত করার জন্য তার পরিবর্তে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, যেমনিভাবে আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলছেন, সেই জন্য যে আয়োজন, সেজন্য যে ব্যবস্থা, সেটা আসলে ওই রকম আমরা দেখতে পাচ্ছি না। শুনছিলেন তানি, তিনি কিন্তু বলছিলেন যে নির্বাচনী যে পরিবেশ সেটি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু তারা প্রকাশ করছেন এবং আরেকটি বিষয় তারা বলছেন যে নির্বাচনী আচরণবিধি অনেক প্রার্থী মানছেন না, এমনটি অভিযোগ করেছে। এবং তার সঙ্গে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি যেটি জানিয়েছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারে তার এলাকায় তিনি যে উন্নয়ন, মানে তার যে সমস্যা রয়েছে এই এলাকায়, আমি যদি একটু বলি, গ্যাস, যানজট, মাদক এবং সন্ত্রাস সহ এগুলো নির্মূল সহ যে উন্নয়ন প্রয়োজন সেটি কিন্তু তিনি করবেন। এবং ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে মার্কা কিংবা প্রতীক কিংবা মানুষ দেখে নয়, যিনি সৎ, যিনি তাদের জন্য কাজ করবেন, তাদের সুখে দুঃখে কাজ করবেন, তাদের পাশে থাকবেন, এমন প্রার্থীকে কিন্তু ভোটাররা বেছে নেবেন, এমনটি কিন্তু জানিয়েছে ভোটাররা। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা 4 আসন থেকে নির্বাচনী প্রচারের সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে। সম্ভাব্য প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এগিয়ে রয়েছেন বলে এক জরিপ প্রতিবেদনে দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা সোচ্চার। শনিবার রাজধানী বিডিবিএল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানিয়েছে, জরিপে অংশগ্রহণকারীর 42.1% মনে করেন প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে মত 34.9% আর 1.8% ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের। যদিও অংশগ্রহণকারীর 16.2% এ বিষয়ে নিশ্চিত নন এবং মন্তব্য করেননি 4.1% ভোটার। ঢাকার নির্বাচনী এলাকা 11, 13, 15 ও 17 আসনের ভোটারদের মতামতের ভিত্তিতে করা এই জরিপ ভোটারদের রাজনৈতিক মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করে সংস্থাটি। প্রায় 2.5 লাখ ভোটার অধ্যুষিত শরীয়তপুরের চরাঞ্চলে নেই গণভোট বিষয়ে সচেতনতা। 12 তারিখ নির্বাচন হবে জানলেও দুটো ভোটের বিষয়ে জানেন না সিংহভাগ ভোটারই। তবে নির্বাচনের আগেই গণভোট সম্পর্কে অজ্ঞতা দূর হয়ে যাবে বলে আশা প্রশাসনের। শরীয়তপুর থেকে আসাদ গাজীর পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান।
দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন। সংস্কারের লক্ষ্যে দেশজুড়ে চলছে গণভোটে হায়ের পক্ষে প্রচারণা, অথচ এখনও এ বিষয়ে ধারণা নেই শরীয়তপুরের চরাঞ্চলের ভোটারদের। নদিয়া উপজেলার চর আত্রা, নৌপাড়, মুক্তারের চর, জাজিরা উপজেলার পালের চর, পূর্ব নাওডোবা, ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা, দুলার চর, সখীপুর, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি, আড়ালপুর, কোদালপুর, ডামুড্ডা উপজেলার পূর্ব ডামুড্ডা, শীতলকুড়াসহ প্রায় 13টি ইউনিয়নের 2 থেকে 2.5 লাখ ভোটার জানেন না গণভোটের বিষয়ে। আমরা নিজেরা মাছ ধরিয়া খাই, ফুলান লইয়া বাল বাচ্চা লইয়া রাত্রে বাইতে আসি। অনেক যে না হো ভোট, এটা তো আমরা কিছু বুঝি টুঝি না, তো আমরা তো বুঝি নাই, এবার কেউ শুনলাম আগে লোক ভোট দিচ্ছে, এখন আমরা ভোট দিব, এটুকুই আমরা জানি। টেলিভিশনে শুনি এটা হা ভোট না ভোট, এটা হাবট আমরা কিছু বুঝি না, খেতে কাম করি খাই তো আর কি। আমার কাছে কি হা ভোট না ভোট লয়ে আহে নাই। হা ভোট না ভোট সম্পর্কে আমরা এটা কিছুই বুঝি না, এটা কি। তবে আশার বাণী শোনাচ্ছেন জেলা নির্বাচন কর্মকর্তা। ইউনিয়ন পরিষদে আপনাদের যে পরিষদের মেম্বার সাহেব আছে, দফাদার চুকিদার আছে, তাদের মাধ্যমে আমরা লিফলেট ব্যানারগুলো আমরা বিভিন্ন দর্শনীয় স্থানে, বাজার হাট বাজারগুলোতে প্রদর্শনের ব্যবস্থা করছি। সংস্কার বিষয়ে সুস্পষ্ট ধারণা না পেলে ভোটাররা কতটা বুঝে সিদ্ধান্ত নিতে পারবেন এ নিয়ে উদ্বিগ্ন সচেতন মহল। সাকিব আল হাসান, RTV। অন্য প্রসঙ্গ, চট্টগ্রাম বন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের ধর্মঘট। এবার বন্দরের জেটির পাশাপাশি বহির্নোঙরেও পণ্য খালাস সহ সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল NCT বিদেশি প্রতিষ্ঠান DP ওয়ার্ল্ডের কাছে ইজারা না দেয়া এবং বন্দর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দফা দাবিতে সকাল থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘটের ডাক দিয়েছে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এদিকে বন্দর ব্যবহারকারীরা এটা সুরাহা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টার আশ্বাসে কর্মসূচি স্থগিতের কয়েক ঘণ্টার মধ্যে আন্দোলনরত নেতাদের বিরুদ্ধে বন্দর চেয়ারম্যানের শাস্তিমূলক পদক্ষেপ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার জেরে নতুন করে এই কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান নেতারা। এ বিষয়ে আরও তথ্য জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বন্দরে এখন কি চিত্র দেখছেন ধর্মঘটের, এবং যারা ধর্মঘটের ডাক দিয়েছেন তাদের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? যে তা নিয়ে আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রাম বন্দরে কিন্তু আসলে ধর্মঘট চলছে দ্বিতীয়বারের মতো। এর আগে আসলে 6 দিনের টানা কর্মসূচি ছিল। এই যেই 6 দিন ছিল, সেই 6 দিনে কিন্তু যদি বলে থাকি আসলে দেশের অর্থনৈতিকের অবস্থা কিন্তু খুবই শোচনীয় বলে বলেছেন যারা বন্দর ব্যবহারকারী তারা, এবং তারা জানিয়েছেন তাদের রপ্তানিযোগ্য প্রায় 13,000 একক কন্টেইনার ছিল, যেগুলিতে আসলে সবগুলোই কিন্তু আসলে রপ্তানি পণ্য ছিল, এবং সেই পণ্যের দাম ছিল 66,000 কোটি টাকা, যার কারণে আসলে খুবই বড় মাসুল দিতে হয়েছে বিজিএমই যারা গার্মেন্টস ব্যবসায়ী যারা আছে তাদেরকে, এবং বিজিএমইর নেতারা বলছেন আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে একটু সমাধান করা দরকার। আজকের কথা যদি বলে থেকে আসলে দ্বিতীয়বারের মধ্যে আসলে এই কর্মসূচি চলছে। সকাল থেকেই কিন্তু চট্টগ্রাম বন্দরের ভিতরে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি এবং কোনো পণ্যবাহী গাড়ি কিন্তু বের হয়নি, এবং যারা বন্দর কর্মকর্তা কর্মচারী রয়েছে অনেকেই কিন্তু আসলে যোগদান করেছেন, তবে এখনো পর্যন্ত অনেকে কিন্তু যোগদান করেননি। আর যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এখনো আসেনি, এবং তাদের মধ্যে অনেকের মোবাইল বন্ধ। একজনের সাথে আমরা শুধু কথা বলেছিলাম, ইব্রাহিম খলিল, তিনি দাবি করেছেন তাদের 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে কিছুক্ষণ আগে এখান থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 2 জনকে আটক করে নিয়ে গেছে। তবে 11টার সময় বন্দর চেয়ারম্যান সাংবাদিকদের সাথে একটা মত বিনিময় করবেন, এবং সেখানে তিনি হয়তো বিস্তারিত বিষয়গুলি তুলে ধরবেন। তবে এই মুহূর্তে এখানে কিন্তু একেবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, সেজন্য তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছেন। তবে একটা বিষয় সেটি হচ্ছে যে যারা বন্দর ব্যবহার করে তারা চাচ্ছে যে আসলে এটি খুব দ্রুত সময়ের মধ্যে আসলে একটা সুরাহা হলে একটু ভালো হয়, যেহেতু আসলে যারা বন্দর ব্যবহার করছেন তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে বহির্নোঙরে
বয়নিং করে 96টি জাহাজ অপেক্ষা করছে খালাসের জন্য, এবং তার মধ্যে 35টি জাহাজ অর্থাৎ আসলে ভোগ্য পণ্যবাহী, যেই ভোগ্য পণ্যগুলো আসলে খাতুনগঞ্জে যাবে এবং সেখান থেকে দেশের বিভিন্ন বাজারে যাবে। যদি এগুলি আসলে খালাস করতে না পারে তাহলে কিন্তু রমজানকে ঘিরেই কিন্তু আসলে আরেকটা অস্থিরতা তৈরি হবে বলে মনে করেন। তানি এই ছিল বন্দরের ধর্মঘট নিয়ে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ সংবাদ। পরবর্তীতে হয়তো আপডেট আরও কিছু জানাতে পারবো পরবর্তী নিউজে। তানি, ধন্যবাদ আপনাকে। সারা বছরই ড্রেনের পচা পানিতে ডুবে থাকে রাজধানীর দক্ষিণ খানের আশকোনা প্রধান সড়ক। জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগ নিয়ে এই পথে যাতায়াত করছেন স্থানীয়রা। পচা পানি ও ময়লা আবর্জনার দুর্গন্ধে বসবাসের অনুপযোগী হয়ে উঠছে সড়কটির আশপাশের পরিবেশ। অথচ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। নির্বাচন আসে, নির্বাচন যায়, বদলায় জনপ্রতিনিধি, কিন্তু বদলায় না সড়কটির চিত্র। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। পচা পানিতে ডুবে থাকা সড়কটি রাজধানীর দক্ষিণখানের আশকোনা কমিউনিটি সেন্টার থেকে পূর্বপাড়া পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের এই চিত্র আষাঢ় মাসের নয়, মাঘ মাসের। স্থানীয়রা জানান, জলাবদ্ধতার অভিশাপ নিয়ে সারা বছরই বসবাস করতে হয় তাদের। আমাদের সামনেও পানি, আপনার ডাইনেও পানি, বামেও পানি। এই পানি বছরের পর বছর যাবত চলতেছে, এই পানির কোনো নিরসন হচ্ছে না। অনেক সময় না জানি গর্তের মধ্যে গেলে উল্টি জুল্টি পড়ে যায়, যাত্রীর অনেক ক্ষতি হয়ে যায়, আমাদেরও গাড়ি ভাঙা যায়। ড্রেনের পানির সঙ্গে সুয়ারেজের পানি মিশে একাকার, ফলে পানির দুর্গন্ধে সড়কটির আশেপাশে বসবাস করা কঠিন হয়ে পড়েছে স্থানীয়দের। আমাদের যাতায়াত করতেও অনেক কষ্ট, তারপর আমাদের বাচ্চা কাচ্চারে মানে স্কুলে নেওয়া, মাদ্রাসাত নেওয়া আমাদের অনেক কষ্ট। আমাদের আসা যাওয়ার সময় অটো রিক্সা যায়, তখন আমাদের ময়লা পানি আমাদের শরীর লাগে, আর এগুলো সব নাবাক পানি, এগুলো দিয়ে নামাজ রোজা কিছুই হয় না। এক যুগেরও বেশি সময় ধরে স্থানীয়রা দুর্ভোগ পোহালেও সমাধানে এগিয়ে আসেনি কেউ। উত্তর সিটি কর্পোরেশন থেকেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। ভোটাভুটির পরে বলছে যে এই ধরনের কাজগুলো করবে, কিন্তু আজও করবে কি না তা আমরা এখনো কনফিউজড, কারণ এরকম অনেকবার বলা হয়েছে, করা হয় না। বহুত গভর্নমেন্টের আমলে এগুলো আলোচনা হয়েছে, সবাই আশ্বাস দিচ্ছে, কিন্তু কেউ কোনো কাজ করে নাই। কোনো প্রার্থী আমি এখন বোরসাইতে আইতে দেখি না, বিশেষ করে বোরসাইতে আসে না। শুধু আসলে পানির কাজ করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, এটা কেউ দেওয়া সম্ভব না দেখে এখন কোনো প্রার্থী আসে না। নির্বাচন আসে, নির্বাচন যায়, জনপ্রতিনিধি বদলায়, কিন্তু আশ্বাস আর প্রতিশ্রুতি দিলেও তা হয়নি বাস্তবায়ন। তবে এবার বিএনপি মনোনীত প্রার্থী মানুষের দুর্ভোগ নিরসনে প্রতিশ্রুতি দেন। সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, তিনি আশ্বাস দিয়েছে যত দ্রুত সম্ভব সেই জায়গাটা কাজ করব। এই দক্ষিণখান এলাকায় আমাদের পুরাই জলবদ্ধতা ছিল, আছে, এবং আমরা কিছুটা সেই জলবদ্ধতা রিমুভ করতে পেরেছি, কিন্তু বাকি যেটুকু আছে সেটা আমরা হয়তো পরবর্তীতে জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, নির্বাচিত করেন, আমরা সেটা আমরা করতে পারবো। পরিকল্পিত নগরায়ন আর আধুনিক ড্রেনেজ ব্যবস্থার যে গল্প আমরা শুনি, তারই বাস্তব চিত্র দক্ষিণখানের পানি থই থই রাস্তাগুলো। এবারে নির্বাচনী প্রচারণায় মূল এজেন্ডা জলাবদ্ধতা। নির্বাচনী আশ্বাস এবং বাস্তবায়ন এর মধ্যে যে দূরত্ব তা ঘুচবে কিনা এ নিয়ে সন্দিহান খোদ দক্ষিণখানবাসী। আলমগীর শেখ, RTV, ঢাকা। নির্ধারিত সময়ের পর 4 বছর পেরিয়ে গেলেও কুড়িগ্রামের চিলমারী নৌবন্দরের উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয়নি। জেলার ব্যবসা বাণিজ্যের প্রসারের লক্ষ্যে 2021 সালে বন্দরটির উন্নয়ন পরিকল্পনা হাতে নেয় সরকার, তবে ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় আটকে আছে কাজ। বন্দরটি চালু না হওয়ায় হতাশ স্থানীয়রা। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটে প্রায় 20 বছর অচল থাকার পর 2016 সালে কুড়িগ্রামের চিলমারী নৌবন্দর আবার চালু করার উদ্যোগ নেয় সরকার। 345 কোটি টাকা ব্যয়ে 2021 সালে শুরু হয় বন্দরের উন্নয়ন কার্যক্রম। তবে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা, কাজের ধীরগতি সহ নানা কারণে এখনো শেষ হয়নি প্রকল্পটি। আমরা আসলে ঠিকাদারি প্রতিষ্ঠান, আমাদের 3টা বিল্ডিং এর কাজ দেওয়া হয়েছে, আমরা এই কাজগুলা করতেছি। আমাদের আর 4-5 মাস হলে আসলে 3টা বিল্ডিং এর কাজ আমরা শেষ করে দিতে পারবো। কাজ আমাদের 3টাই ফিনিশিং এর পথে, এইটা শুধু প্লাস্টার বাকি আছে, সামান্য গাঁথনি বাকি আছে, হয়তো 5-6 মাস লাগবে। নৌবন্দরের উন্নয়ন প্রকল্প ঘিরে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে আশায় বুক বেঁধেছিলেন কুড়িগ্রামের মানুষ। কাজ আটকে থাকায় হতাশ স্থানীয়রা। 5-6 বছর আগে এই কাজ শুরু হয়েছে, এই এখন যত তাড়াতাড়ি কাজটা হবে তত জনগণের সুবিধা হবে, মানে চলাফেরা। আমাদের খুব ভোগান্তির মধ্যে পড়ে গেছি আমরা। মাঝে মাঝে কাজ চলে, মাঝে মাঝে কাজ থামে যায়, মানুষের ভোগান্তি, লোকজনের খুব অসুবিধা। নদী বন্দরের কাজ হলে এখানে কর্মসংস্থান হবে, যাতায়াত ব্যবস্থা ভালো হবে, কিন্তু বন্দরের কার্যক্রম
তাড়াতাড়ি হচ্ছে না। দ্রুত বাকি কাজ শেষ করার কথা জানান বিআইডব্লিউটি এর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা। 50% দিকে অগ্রগতি হয়ে গেছে, আর 50% আমরা কার্যক্রম অতি দ্রুত সমাধান এনে আমরা জনগণের জন্য এটাকে ব্যবসা কেন্দ্রিক, কয়লা পাথর ব্যবসা কেন্দ্রিক সহ সব কার্যক্রম চালু করার জন্য আশাবাদী রাখি। নৌবন্দরটি চালু হলে রৌমারী এবং রাজীবপুর উপজেলার সঙ্গে সরাসরি সংযোগ ঘটবে কুড়িগ্রাম সদরের। 2025 সালের ডিসেম্বরে সম্পূর্ণ কাজ শেষ হবার কথা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। দ্রুত কাজ শেষ করে বন্দরটি ব্যবহারের উপযোগী করার দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। দেশের পুঁজিবাজার টানা কয়েকদিন ধরে ভালো অবস্থায় রয়েছে। দীর্ঘ মন্দার পর নতুন বছরের শুরু থেকেই পুঁজিবাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ DSE-তে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে। এই দিন দরবৃদ্ধির দিক থেকে শীর্ষে ছিল শাসা ডেনিমস, যার শেয়ার দর 10% বেড়েছে। এছাড়াও সোমবার DSE প্রধান সূচক DSEX বেড়েছে প্রায় 19 পয়েন্ট। DSE জানিয়েছে লেনদেনের সময় সূচক কিছুটা কমলেও শেষ পর্যন্ত বাড়তি অবস্থায় লেনদেন শেষ হয়। একইভাবে এই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচকও 67 পয়েন্টের বেশি বেড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে সংবিধান নিয়ে গণভোট আয়োজন করা হয়েছে। রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম BBC নিউজ। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে 9 এপ্রিলের মধ্যে ভোটের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হবে। এরপর 15 দিনের মধ্যে নতুন সংসদকে স্পিকার ও প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। এদিকে এবারের নির্বাচনে মুখোমুখি হয়েছে গতবারের সবচেয়ে বেশি ভোট পাওয়া জনপ্রিয় সংস্কারপন্থীরা এবং শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়া রক্ষণশীল শিবির। আজ থেকে শুরু হতে যাচ্ছে 2026 সালের হজের ভিসা কার্যক্রম। এমনটি জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা গালফ নিউজ। হাজিদের আগমনের আগে সেবার প্রস্তুতি জোরদার করা এবং প্রক্রিয়াগুলো সহজ করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, বিদেশি হজযাত্রীদের জন্য পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় সকল সেবা ও চুক্তি ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। এ পর্যন্ত প্রায় 7,50,000 হজযাত্রী নিবন্ধন করেছেন। এর মধ্যে কয়েক হাজার বাংলাদেশি সহ প্রায় 30,000 যাত্রী সরাসরি নিজ দেশ থেকে হজ প্যাকেজ বুক করেছেন। খেলার খবর। টি-20 বিশ্বকাপে আজ আলাদা ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও স্বাগতিক শ্রীলঙ্কা। দিনের প্রথম ম্যাচে বেলা 11:30টায় মুখোমুখি হবে আফগানিস্তান ও নিউজিল্যান্ড। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে এই দিন জয় দিয়ে আসর শুরুর লক্ষ্য দুই দলের। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নেপাল। ম্যাচটি শুরু হবে বিকেল 3:30টায়। আর দিনের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে নামবে আয়ারল্যান্ড। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 7:30টায়। ব্যাটিং দুর্বলতা কাটিয়ে আসরের শুভ সূচনা করতে চায় লঙ্কানরা, আর ডাচরা আত্মবিশ্বাসী নিজেদের নিয়ে। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠেছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ প্রেজেন্টস চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন এর এবারে পর্বে আমি জিয়াউর রহমান জিয়া আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, সাথে জমে উঠেছে এর আলোচনা ও সমালোচনা। তা নিয়ে এবারে আড্ডায় আমি উপস্থিত সংসদীয় আসন ঢাকা 2। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। আমাদের এলাকার সবার একটি দাবি, এখানে গ্যাসের ব্যবস্থা করো প্রতিটা ঘরে ঘরে। এটা বিভিন্ন প্রার্থীরা যখন আসছে তাদের কাছে বলা হয়েছে, তারা বিভিন্ন প্রার্থী বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছে। কিছুদিন আগে ঢাকা শহরে হাদিকে গুলি করে হত্যা করা হলো, কেরানীগঞ্জ বিএনপির এক কর্মীকে হত্যা করা হলো। এই জন্য আমরা এই নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনের কাছে আমরা জোরালোভাবে আবেদন করতেছি, তারা যেন এটা তখন পুরোভাবে এটা নিয়ন্ত্রণ করে। বিগত সরকারের আমলে আমি কখনো একটা ভোট দিতে পারি নাই।
এখন আমি উৎসাহের সাথে সে তরুণের কথা চিন্তা করে মনে করবো আমি তরুণ প্রথম ভোট দিতেছি। আমাদের এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নাই এবং রাস্তাঘাটের পরিবেশ এরকম ভালো নাই। আমরা চাইতেছি যে আমাদের এলাকায় একটা ভালো রাস্তাঘাট হোক, পরিবেশটা ভালো হোক, ড্রেন হোক। আমরা চাই যে এই দেশে ভালো শিক্ষিত ভালো লোক যারা দেশের জন্য কাজ করবে, আমাদের এলাকা উন্নত হবে, এরকম প্রার্থী চাই আমার। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডা নির্বাচন আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নির্বাচনের সকল বার্তা পেতে RTVর সাথেই থাকুন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।